আপা, আপনি কারে বদয়া দিলেন? ফুলবানুর গলার স্বরে পাশে তাকালোতে গোয়েন্দা নজরে তার দিকে তাকিয়ে আছে সে। সেটা দেখে তে ভাব দেখিয়ে বলল, তোমাকে বলবো কেন? আমি জানি আপনি কারে কইছেন। তাকে আর তে বুঝতে পারছে না, খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে তার বলা কথাগুলো ভাইজানের সৎ নিষ্ঠাবান দূত শুনে ফেলেছে। তবুও ফুলবানুকে ভেঙচিয়ে তার মতো করে কথা বলেতে, কারে কইছি? ভাইজান রে। তাহলে আবার জিজ্ঞাসা করো কেন? সত্যি করে কও তো, আমার পেছনে গোয়েন্দাগিরি করার জন্য তোমার ভাইজান মাসে আলাদা করে তোমার কত টাকা মাইনে দেয়? আপনি আমারে ভেঙচিয়ে কথা কইতাছেন আফা। আর ভাইজান আমাকে আলাদা করে কোনো মাইনে দেয় না। ভাইজান খুব ভালো মানুষ, তাই আমি ভাইজানের হইয়া কথা কই। সেটা আপনিও একদিন বুঝবেন। সে কি আর তে জানে না, তবে ভাইজান ভালো এটা তো তাকে মানলে চলবে না। আর ভাইজানের এই সৎ নিষ্ঠাবান দূতের তার রাজার হয়ে কৃতজ্ঞতা আচরণ এবং গুণাগুণ সত্যায়িত বলে মেনে নিলেও তাকে চলবে না, বরং তার সামনে তার ভাইজানের নামে উল্টো পাল্টা কথা বলে তাকে খেপিয়ে তুলতে হবে। তবেই না তের প্রশান্তি। তাই তে পূর্বের নাই আবারও ফুলবানুকে ভেঙচিয়ে বলল, হ, তোমার ভাইজান তো দুধে ধোয়া, আর আমরা সবাই তো কাদা মাটি। ভাইজান একেবারে ভালো মানুষ। আপনি আমারে আবারও ভেঙচিয়ে কথা কইতাছেন? আপনি ভাইজানরে বদয়া দিছেন কি আমি আপনাকে বদয়া দিতাছি? আপনি তো ভাইজানরে পছন্দই করেন না, তাই আপনার ঠিক ভাইজানের মতোই একখান বড় হইব দেখেন। মিলাইয়া নিয়েন এই ফুলবানুর কথা। ফুলবানু কথাটা বলে আর দেরি করলো না, হাতে থাকা খাবারের ট্রেটা নিয়ে কেটে পড়লো। সে রান্নাঘর থেকে বের হতেই তের মুখের কথাটা শুনে দাঁড়িয়ে পড়েছিল। তার ভাইজান ভালো মানুষ আর ভালো মানুষদের বদয়া দিচ্ছে। এখানে কথা কাটাকাটি না করলে কি চলে? তার চলে না, তাই সে কথা কাটাকাটি তো করলো, সঙ্গে বদয়াও দিয়ে গেল। এখন যদি সেখানে দাঁড়িয়ে থাকে তবে তার সহ তার ভাইজানের 14 গোষ্ঠী সব উদ্ধার হয়ে যাবে। তাই দাঁড়িয়ে না থেকে কেটে পড়াই শ্রেয় মনে করলো সে। ফুলবানুর যাওয়ার পথে তীক্ষ্ণ দৃষ্টিতে কপাল কুঁচকে দাঁড়িয়ে রইল তে। ফুলবানুকে বকবে কি? ফুলবানু তাকে ঠিক কি বদয়া দিয়ে গেল সেটাই ভাবতে আর বুঝতে ব্যস্ত তে। ফুলবানুর নেই আগের দিন বুবুমণিও ঠিক একই রকম একটা কথা বলেছিল তাকে। এই প্রিয় মানুষগুলো তাদের কথার দ্বারা মূলত চাচ্ছেটা কি? ইচ্ছাকৃত তাকে বাঘের আহার বানাতে। কিন্তু কেন? মনে মনে কথাগুলো ভেবে অযথা মন খারাপ হলো তের। ফের বিড়বিড়িয়ে অভিমানী স্বরে বলল, কেউ ভালো না, কেউ আমাকে ভালোবাসে না। বৌমা এলো না যে সুবিন? হ্যাঁ আম্মা, আসলে আপনি যেদিন খুব অসুস্থ হলেন সেদিন আমার সাথে গিয়েছিল হসপিটালে আপনাকে দেখতে। তারপর বাড়িতে ফেরার পথে ফোন এলো ওর আম্মাও অসুস্থ হয়ে পড়েছেন, তাই সেখান থেকেই ওকে নিয়ে ও বাড়িতে গিয়েছিলাম। ও এখনো ও বাড়ি থেকে ফেরেনি, তাই আসতে পারেনি। আমি একাই এসেছি আম্মা। ও, তা কেমন আছেন উনি এখন? এই তো আজ সকালে শুনলাম আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছেন। দুজনে এই প্রসঙ্গ নিয়ে আরো কিছুক্ষণ কথা বললেন। তারপর ফুলবানুকে নাস্তার ট্রে নিয়ে ঢুকতে দেখে কথা ভঙ্গ হলো দুজনেরই। দুজনের নাস্তা দিয়ে ফুলবানুও কেটে পড়লো। নাস্তা খাওয়ার এক পর্যায়ে সানা বললেন, আমি তের বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি সুবিন। ভদ্রলোক চায়ের কাপ থেকে নজর সরিয়ে শাশুড়ির মুখ পানে চাইলেন, তারপর সহজ গলায় বললেন, সেটা আমাকে কেন বলছেন আম্মা? আপনারা ওর বিষয়ে যখন তখন যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, সেই হক আপনাদের আছে। ওর জীবনে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার হক আমার থেকেও আপনাদের বেশি। সেখানে আমাকে জিজ্ঞাসা করা বা অনুমতি নেওয়ার প্রয়োজন নেই তো। সে হক তো আপনাদের মেয়ে সহ আমি কবে আপনাদের উপর সঁপে দিয়েছি। তবু তুমি ওর বাবা, ওর থেকে দূরে থাকলেও ওর দায়িত্বে তো কখনো অবহেলা করোনি। সেখানে ওর জীবনের ভালো মন্দের যেমনটা তুমি সব সময় খোঁজ রেখেছো আর রাখো সব সময়, তেমনটা আমাদের নেওয়ার ওর জীবনের যে কোনো সিদ্ধান্তের উপর ভালো মন্দ কথা বলার হক সম্পূর্ণ তোমার আছে, আর জানারও পূর্ণ অধিকার আছে। আর আমি যে সিদ্ধান্তের কথা তোমাকে জানাতে চাইছি, বাবা হয়ে সেটা জানার অধিকার এবং অগ্রাধিকার তোমারই বেশি। ব্যবহার আর বিবেচ্যবোধে এমনকি সকল আচার নিষ্ঠাই বরাবরই শাশুড়িমার আচরণ কৃতজ্ঞপূর্ণ। শুধু শাশুড়িমার নয়, এবাড়ির সবার আচার ব্যবহার মুগ্ধ হওয়ার মতো, যেটা ওনার সৌভাগ্যে বেশি দিন জুটল না। কাজুহা মারা যাওয়ার পরে সম্পর্ক নষ্ট না হলেও সেই আগে নেই আসা যাওয়াটা নেই, বিধায় সম্পর্কের মুগ্ধতা নেই। তবে এবাড়ির মানুষ তিনি আসলে আপ্যায়ন বা আতিথেয়তা করতে কখনো ত্রুটি করেন না। কেবল নিজেরই বিষয়টা কেমন লাগে, হয়তো নিজের জীবনে কাজুহার জায়গায় অন্য কাউকে ঠাঁই দিয়েছেন, বিধায় বারবার এই বাড়ির সবাই সম্মুখীন হতে এই জড়তা। কি হলো, কিছু বলছো না যে সুবিন?
হ্যাঁ বলুন আম্মা। সানাও হয়তো জামাইয়ের হঠাৎ অন্যমনস্কতা হওয়ার কারণ বুঝলেন। সেদিকে আর কথা না বাড়িয়ে তিনি সরাসরি তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রসঙ্গ তুললেন। বেশ গম্ভীর্য হয়ে বললেন, আমি তের বিয়ের সিদ্ধান্ত নিয়েছি সুবিন। মেয়ের বিয়ের বয়স না হলেও শাশুড়ি মায়ের মুখে এমন প্রস্তাব শুনে অস্বাভাবিক হলেন না সুবিন সাহেব, বরং বেশ স্বাভাবিক গলায় জিজ্ঞাসা করলেন, পাত্রটা কে আম্মা? চাঙ্কুক? সিদ্ধান্তটা আমি নিয়েছি। এখনো এই বিষয়ে কেউ কিচ্ছু জানে না। সবার প্রথম আমি তোমাকেই জানালাম। আর তুমি তো জানো, মৃত্যুর আগে কাজুহার নিজের মেয়ের নিরাপদ আশ্রয়স্থল হিসাবে বড় বৌমার কোল বেছে দিয়ে গিয়েছিল। আর বড় বৌমার কাছে চেয়ে গিয়েছিল যেন পারলে সারা জীবন বড় বৌমার নিরাপদ ছায়ায় মেয়েটাকে গচ্ছিত রাখে। আর তুমি তো তে সম্পর্কে জানো, মেয়েটা কিছুটা একগুঁয়ে স্বভাবের। আর বড় বৌমার আদর পেয়ে মেয়েটা আরো জেদি আর একগুঁয়ে স্বভাবের হয়ে যাচ্ছে। সানা একটু থামলেন, ধীরে কথা বলছেন, তবুও শ্বাস লেগে যাচ্ছে ওনার। যদিও ডাক্তার আপাতত কথা কম বলতে বলেছেন, তবুও তিনি বলছেন বিষয়টা উনি সমাধান না করা পর্যন্ত শান্তি পাচ্ছেন না যেন। বিধায় কথা ওনাকে বলতেই হচ্ছে। একটু থেকে তিনি আবারও বলতে শুরু করলেন, আর আমার অবস্থাটা তো দেখছো, বৃদ্ধ বয়স পার করছি। বলা তো চাই না হায়াত মৌতের কথা। এই আছি এই নেই। আমি চলে যাওয়ার পর যদি বড় বৌমা তেকে না বোঝাতে পারে, ওর বাচ্চামো সিদ্ধান্তে বড় বৌমার মন যদি গলে যায়, সিদ্ধান্ত নিতে যদি ভুল করে, জানোই তো বড় বৌমা ঠিক কি রকম ওকে ভালোবাসে। এসব ভেবেই সিদ্ধান্তটা নেওয়া আমার। আমি চাই তে বুবুমণিকে বুঝিয়ে শুনিয়ে বড় বৌমার নিরাপদ ছায়ায় স্থায়ী করে দিয়ে যেতে। আর দাদু ভাইকে তো তুমি জানো, আমার বিশ্বাস দাদা ভাইয়ের কাছে তে বুবুমণি খুব ভালো থাকবে। চাঙ্কুক রাজি? আমার বিশ্বাস দাদা ভাই আমার কথা ফেলবে না। আর যে তোমার মেয়ের অবুঝপনা পাগলামো এতটা বছর চুপচাপ মেনে এসেছে, সে রাজি হবে না বলছো? তবে তে রাজি থাকলে আমার কোনো আপত্তি নেই আম্মা। আর চাঙ্কুকের মতো ছেলেকে মেয়ের জামাই হিসাবে পাওয়া সৌভাগ্যের ব্যাপার। এখানে অমত পোষণ করার প্রশ্নই আসে না। আরো কিছুটা সময় নীরবতা চলে গেল। সুবিন সাহেব আবারও চায়ের কাপে ঠোঁট ডোবালেন। সানাও যেন কিছু ভাবতে থাকলেন। ফের কিছুটা সময় পার হতেই বললেন, তুমি যখন সিদ্ধান্ত জানিয়েছো, এবার আমি বাড়ির সবার সাথে কথা বলবো। যত সম্ভব তাড়াতাড়ি কাজটা সম্পূর্ণ করতে চাইছি আমি। কথাটা বলে আবারও কিছুটা সময় চুপ করে থাকলেন সানা। তার সাথে নীরবতা পালন করলেন সুবিন সাহেবও। তবে তিনি কিছু ভেবে চলেছেন। তারপর শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে তাকে ডেকে উঠলেন, আম্মা। সানাও কিছু ভাবছিলেন হয়তো। সুবিন সাহেব ডেকে উঠতেই তিনি মুখ উঁচু করে তাকালেন। কিছু বলবে? আম্মা, তে আর চাঙ্কুকের সম্পূর্ণ নিজস্ব মতামত নিয়ে তারপর সিদ্ধান্তটা ফাইনাল করবেন। দুজনেরই সারা জীবনের ব্যাপার। আপনার কাছে এটাই শুধু আমার আবেদন। অনুরোধও বলতে পারেন। এটা ছাড়া এই বিষয়ে আমার আর কিছুই বলার নেই। আর দুজনে রাজি থাকলে আপত্তি করার তো কোনো কথাই নেই। তা তো অবশ্যই। আমি তোমাকে বলার আগে তে বুবুমণির সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু হয়ে ওঠেনি। আর তার মধ্যে তুমি এসে পড়লে, তাই তোমাকে কথাটা আগে জানালাম। আর আমাকে এত অবিচক্ষণ বলে মনে হয় তোমার, যে আমি ওদের সিদ্ধান্ত না নিয়ে স্বামী স্ত্রীর মতো এত ভারী একটা সম্পর্ক চাপিয়ে দেব? আমি শুধু ভালো মন্দটা বুঝিয়ে সিদ্ধান্তটা জানাবো শুধু। তারপর ওরা যা সিদ্ধান্ত জানাবে তার উপরে ভিত্তি করেই কাজ করব। আপনি বিচক্ষণ মানুষ, সেটা আমি জানি আম্মা। আমি বলতে চাচ্ছি, দুজনের কারো যেন মনে না হয় আপনি বা আমরা জোর করে ওদের উপর আমাদের সিদ্ধান্তটা চাপিয়ে দিচ্ছি। সানা গভীর ভাবনায় ডুব দিলেন। ওনার যত ভয় তেকে নিয়ে। মেয়েটা বিয়ে করতে মানলেও চাঙ্কুক দাদু ভাইকে বিয়ে করতে মানবে বলে মনে হচ্ছে না ওনার। কি বলে যে মানাবেন মেয়েটাকে নিজেও জানেন না, তবে চেষ্টা করবেন। ওনার গভীর ভাবনা কাটলো সুবিন সাহেবের কথায়। আম্মা, এখন তাহলে উঠি আমি? ভাবনারত মুখ উঁচু করে সুবিন সাহেবের দিকে রয়ে তাকালেন সানা। বৌমা যখন বাড়িতে নেই বলছো, তবে আজ আর তুমি বাড়িতে ফিরো না সুবিন। রাতে এখানে থেকে যাও। সন্ধ্যার পরে এই বিষয়ে আমি সবার সাথে কথা বলতে চাই। সেখানে তোমার থাকাটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে আম্মা, আপনি এসব নিয়ে বেশি চিন্তা করবেন না। ডক্টর নিষেধ করেছেন আপাতত বিশ্রাম নিন। ওদের ভাগ্যে যা আছে ওটাই তো হবে। ওটা নিয়ে চিন্তা করে নিজের শরীর খারাপ বাড়াবেন না। আরো দুই একটা কথা বলে সুবিন সাহেব শাশুড়ি মার ঘর থেকে বের হলেন। শাশুড়ির ঘর থেকে বের হতেই ড্রয়িং রুমে তেকে দেখতে পেলেন। তেও বাবাকে দেখে উঠে দাঁড়ালো।
তুমি কখন এসেছো বাবা? মেয়ের কথায় মিষ্টি হাসলেন সুবিন সাহেব। মেয়ের মুখের মায়াবী আদরখানা হয়েছে ওনার মতো, কিন্তু মায়াবী চোখ জোড়া নিজের মায়ের মতন হয়েছে। কি মায়ার ছড়াছড়ি সে নজরে। মেয়ের দিকে এগোলেন সুবিন সাহেব। কাছে যেতেই মেয়ের মাথায় হাত রেখে কপালে স্নেহময় আদর দিলেন। এই তো আম্মা, আসরের একটু আগে এসেছি। এসে শুনলাম তুমি ঘুমিয়ে আছো, তাই আর ডাকিনি। তেও বাবার মুখের দিকে তাকিয়ে মিষ্টি হাসলো। এই নামক মানুষটা তার থেকে দূরে থাকলেও বাবার দায়িত্ব, আদর, ভালোবাসা তাকে দিতে ভোলেনি। হয়তো বাবার আদর ভালোবাসা সম্পূর্ণ পায়নি সে, তবুও যেটুকু পেয়েছে কম নয়, তাতেই সন্তুষ্ট সে। নিজের মা বাদে বাবার যখন দ্বিতীয় সংসার হয়ে যায়, এতটুকু বা কে পায়? সেই তুলনায় সে অনেক পেয়েছে, আর পাচ্ছেও। আর এই বাড়ির সবার ভালোবাসা তার কাছে পৃথিবীর অন্যত্র সব ভালোবাসার ঊর্ধ্বে। বিধায় অন্য সব ভালোবাসার ভালো মন্দটা সে এতটাও খুঁজতে চায় না। যদিও বাবাকে সব সময় কাছে পেতে মন চায়, কিন্তু বাস্তবতা যে অন্যরকম হয়, সেই তুলনায় সে অনেক বেশি ভালো আছে। তুমি একা এসেছো? বইয়ংকে নিয়ে আসোনি কেন? তোমার ছোট নানু হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন, তাই বইয়ং আর তোমার ছোট আমা ওনাকে দেখতে গিয়েছেন, তাই আজ আসতে পারেনি। ও, তো উনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি ভালো আছেন। দুজনের কথার এক পর্যায়ে মাগরিবের আজানের মধুর ধ্বনি ভেসে এলো। পেয়ের সাথে কথা শেষ করে সুবিন সাহেব নামাজের জন্য বেরিয়ে পড়লেন। মাগরিবের নামাজ শেষ হতেই ডেকে ডেকে পাঠালেন সানা। পেও ডাক পড়তেই নানু আমার কাছে চলে এলো। নানু আম্মা এখনো নামাজের বিছানায় বসে দোয়া দরুদ পড়ছে, হাতে তাসবিহ, সেটা অনবরত আঙুল নেড়ে দোয়া দরুদ চোপে যাচ্ছেন। তে ধীর পায়ে কাছে গিয়ে দাঁড়ালো। সেটা দেখে তাসবিহের দিকে তাকালেন সানা। আর কয়েকটা পোলা আছে 101টা হতে। সেটা শেষ করে তিনি তাসবিহটা ওনার মাথার বালিশের কাছে নির্দিষ্ট জায়গাটায় রেখে দিলেন। তারপর দেখে উদ্দেশ্য করে বললেন, বুবুমণি নামাজ পড়েছো? তের মুখ ছোট হয়ে গেল। নামাজ সে পড়ে না এমনটা নয়, নামাজ সে পড়ে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ তার ঠিকঠাক পড়া হয়ে ওঠে না। এবারে সবাই তাকে খুব ভালোবাসলে কি হবে? নামাজ নিয়ে অবহেলা, এটা নিয়ে ছাড় দেয় না কেউ, এমনকি বড় আম্মাও না। তিনি যতই তাকে ভালোবাসুক না কেন, এই ঠিকঠাক নামাজ পড়া না নিয়ে খুব বকা দেয়। কি হলো, বলছো না যে? মাগরিবের নামাজটা পড়া হয়নি নানু আম্মা। সত্যি বলতে আসরের নামাজটাও পড়া হয়নি তার। ঘুমিয়ে পার করে দিয়েছে, যা তার মোটেও ঠিক হয়নি। কিন্তু শয়তান তাকে ঘুমানোর জন্য চেপে ধরে রাখে। যদিও সে শয়তানকে পাত্তা দিতে চায় না, কিন্তু হয়ে যায়। এটা কোনো কথা হলো বুবুমণি? নামাজে এত অবহেলা করলে চলে? আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন কিসের জন্য? অবশ্যই তার ইবাদতের জন্য। তুমি তার কত নিয়ামত ভোগ করছো, অথচ তাকে কৃতজ্ঞতা জানাবে না, তার ইবাদত করবে না? এটাতে তিনি নিশ্চয় সন্তুষ্ট থাকবেন না। থাকার কি কথা তুমি বলো? যাই করো না কেন, নামাজে কোনো ক্রমে অবহেলা করবে না, এমনকি কোনো কারণ ছাড়া সহজে নামাজ ছাড়বে না। একটু থামলেন সানা, তারপর বললেন, যাও, এখনো সময় আছে। আমার ওয়াশরুম থেকে ওযু করে আমার এখানে নামাজ আদায় করে নাও। তে বিনা বাক্য ব্যয়ে নানি আমার কথা মেনে ওযু করতে চলে গেল। ওযু করে এসে নানি আমার পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করে নিল। নামাজ শেষে কথা পারলেন সানা। আমি কিছু কথা বলার জন্য তোমাকে ডেকেছি। তুমি কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবে। কথাগুলো শুনে উত্তেজিত হবে না, এমনকি রাগান্বিতও হবে না। কথাগুলো শোনার পর তোমার যদি মনে হয় নানি আমার যেটা বলছে সেটা আমার জন্য মানা সম্ভব নয়, তখন তুমি যেটা বলবে সেটাই হবে। নানি আমার কথাগুলোর অর্থ ঠিকঠাক বুঝলো না তে, তবু পাল্টা প্রশ্ন করলো না ওনাকে। শুধু নানি আমার মুখের দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে কথাগুলো শুনে গেল। তিনি ঠিক কি বলতে চাইছেন সেটা বুঝতে চেষ্টা করলো। সানা শান্ত স্বরে আবারও বলা শুরু করলেন,